আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। অহিংস বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের অঙ্গীকার, ইতিহাস বিকৃতি রোধে ঐক্যবদ্ধ থাকতে সর্বস্তরের মানুষের আহ্বান। দেড় যুগ পর স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির সালাম গ্রহণ। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের ২৬ যাত্রীর মরদেহ উদ্ধার, নিখোঁজদের জন্য স্বজনদের অপেক্ষা। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক, বুধবার রাতে মিরপুরের বাসা থেকে ডিবি কার্যালয়ে। এবং ইসরায়েলের সেনা সদরে হিজবুল্লাহ হামলা, হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ ৬ দেশের জাহাজে হামলা না করতে আবারও ইরানের ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই স্বাধীনতার ৫৫ বছর নবযাত্রায় বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৫শে মার্চ। গণহত্যা শুরুর পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬শে মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্মৃতিসৌধে এটি প্রথম শ্রদ্ধা নিবেদন। চকর মারিথার রিপোর্ট। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই সব বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সে সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বাধীনতা দিবসে তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে এটাই প্রথম শ্রদ্ধা নিবেদন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোয় নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধে মোনাজাতে শরীক হন তারা। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান এবং কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, সাভার, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে সরকার। প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জামায়াতের আমির বলেছেন, অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে তার দল। আর সাধারণ মানুষ বলছেন, ইতিহাস বিকৃতি রোধে ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তির কারিগর, লাখো শহীদের রক্তের ঋণ ফলিনি বাংলাদেশ। তাই সব দল আর মতের পথ এসে যেন মিলেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। এবং নতুন একটি বাংলাদেশ গড়ার
শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। অতীতের রাজনীতি কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের যেরকম ব্যর্থতা ছিল, আমরা সেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, আমরা সফলতার দ্বার প্রান্তে বাংলাদেশকে পৌঁছাবো। যে আমার মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে। ৭১-এর বিজয়গাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান সচেতন নাগরিকরা। তরুণ প্রজন্ম আজকে যে জায়গায় এসেছে, আমরা কিন্তু এটাও কখনো তাদের থেকে আশা করিনি, তাই না? তারা তো এসেছে এই জায়গাটায়, তাদেরকে যদি আমরা একটু সময় দেই, একটু যদি সুযোগ করে দেই, আমার মনে হয় যে এই বাংলাদেশ আমরা আসলে গড়তে চেয়েছি, যেমন দেখতে চেয়েছি সেরকম বোধহয় দেখতে পারবো। আজকে স্বাধীনতা দিবস, ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করতে আমরা এখানে এসেছি। নতুন প্রজন্মে আছে, তারা মনে করেন আমরা তাদের শিখাতে চাই আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে। শ্রদ্ধা আর ভালোবাসার এই মিলন মেলায় উঠে এসেছে দায়বদ্ধতার কথাও। স্বাধীনতার এত বছর পরেও লাখো শহীদের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগায় প্রজাতিকে। সেই চেতনায় দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় এখানে শ্রদ্ধা জানাতে আসা সব স্তরের মানুষের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্যারেড স্কোয়ারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চকর মালিথার রিপোর্ট। স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজের প্যারেড কমান্ডার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসেন সুসজ্জিত ঘোড়ায় চড়ে। সাথে সাথে প্রস্তুত হয়ে যায় কুচকাওয়াজে অংশ নেওয়া ২৫টি কন্টিনজেন্ট। মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রায় প্যারেড স্কোয়ারের অভিবাদন মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সহ ৩ বাহিনী প্রধান। এর পরপরই স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মোটর শোভাযাত্রায় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বাগত জানান। মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং ৩ বাহিনী প্রধান সহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিবাদন মঞ্চ থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন। কার্যক্রম শুরু করতে রাষ্ট্রপতির অনুমতি নেন প্যারেড কমান্ডার। খোলা জিপে উঠে প্যারেড এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি। শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। একে একে বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে সালাম প্রদান করেন। দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শুরু হয় যান্ত্রিক বহরে সমরাস্ত্র প্রদর্শনী। আকাশে সেনা, নৌ, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর ফ্লাইপাস্ট এবং প্যারা কমান্ডোদের ফ্রিপুল জাম্প কুচকাওয়াজকে আরও আকর্ষণীয় করে তোলে। দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সশস্ত্র সালাম গ্রহণ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। নদী তীরে নিখোঁজদের অপেক্ষায় স্বজনেরা। এ নিয়ে জানতে খান মোহাম্মদ জহুরুল হকের সাথে যোগাযোগ করছি। জহুরুল, আপনি তো দৌলতদিয়া ফেরিঘাটে অবস্থান করছেন, তো দৌলতদিয়া বাস ডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা সহ আর কি আপডেট রয়েছে আপনার কাছে জানাবেন?
জি রিদিতা, রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে মর্মান্তিক বাসডুবির ঘটনায় যে চলমান উদ্ধার অভিযান চলছিল সেটি কিছুক্ষণ আগে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে। আজকে সকাল 7:30 থেকে যে উদ্ধার অভিযান চলছিল তাতে নতুন করে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা 26 জন, এদের বেশিরভাগই নারী এবং শিশু। আজ সকালে উজ্জ্বল, আশরাফুল ও জাহাঙ্গীর নামে যে 3 জনের স্বজনের দৌলতদিয়ায় আহাজারি করছিল তাদের দাবি অনুযায়ী অভিযান চালিয়ে মৃতদেহ 3টি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনী সহ অভিযানিক দলের পক্ষ থেকে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে তাদের কোনো স্বজন এখনো নিখোঁজ রয়েছেন কিনা। এই ঘোষণার প্রেক্ষিতে নতুন করে কিন্তু কেউ তাদের স্বজনরা নিখোঁজ রয়েছে এমন দাবি নিয়ে আর এখানে আহাজারি শোনা যাচ্ছে না। তবে নদীতে ভাসমান জুতা, স্যান্ডেল সহ অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র দেখে ধারণা করা হচ্ছে আরো কিছু যাত্রী হয়তো নিখোঁজ থাকতে পারে। আজকে সর্বশেষ জাহাঙ্গীর নামের যে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি পেশায় একজন ফার্মাসিস্ট, তিনি চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। এদিকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে লাশগুলি কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সেখানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নওয়াজ খোয়ম, সংসদ সদস্য হারুন রশিদ সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এরা এই মৃতদেহগুলি হস্তান্তরের বিষয়টি তদারক করছেন। এই মধ্যাহ্নভোজের বিরতির পর নতুন করে কেউ যদি তাদের স্বজনদের নিখোঁজের বিষয়টি দাবি করেন তাহলে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিদিতা, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। চলমান উদ্ধার অভিযানে 23 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ঘাটপাড়ে চলছে স্বজন হারানোর আহাজারি। সুলতানা হিমুর রিপোর্ট। 8 বছর বয়সী ছেলে আলিফকে বাসের জানালা দিয়ে বের করে দিয়েছিলেন মমতাময়ী মা। ছেলে বেঁচে ফিরলেও ফেরেননি মা। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান। তার সাথে ছিল তার পরিবারের 3 সদস্য। রাজবাড়ীর পাংশায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিলিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মর্জিনা খাতুন। চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন, আর ফেরা হলো না তারও। প্রিয়জনের মরদেহ পাওয়ার অপেক্ষায় এখনও পদ্মার ধারে রাজবাড়ীর দৌলতিয়া ঘাটে চলছে স্বজনদের আহাজারি। প্রত্যক্ষদর্শীদের ধারণা বাসে ছিলেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। সুলতানা হিমু, চ্যানেল আই। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনে জেনারেটর বগি ও পাশের যাত্রী বগি পুড়ে গেছে। তবে দ্রুত ট্রেন থামানোর কারণে নেমে পড়ায় হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সকাল 6:30টায় সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। সেই সময় যাত্রীদের চিৎকারে চালক ট্রেনটি থামালে তারা নেমে পড়েন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণে ঢাকা চট্টগ্রাম লাইনে প্রায় 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল 9টার পর তা স্বাভাবিক হয়। ট্রেনে আগুনের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। ডিজিএফআই সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে মিরপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গত বছরের মে মাসে দুদকের আবেদনে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। শেখ মামুন খালেদ 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। 2007-2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জলসিঁড়ি প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ, 100 বিঘা জমি দখল, ক্ষমতার অপব্যবহার ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এবারে ইরান যুদ্ধের 27তম দিন। ইসরায়েলি সেনা সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে কখনো হামলা করা হবে না। বাকি 5টি দেশ হল ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক।
ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে, যুদ্ধে সহায়তা করতে ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে সহায়তা করছে রাশিয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। হিজবুল্লাহ জানিয়েছে বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিবরিয়া এলাকায় ইসরায়েলি সেনা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় 4 সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে ইরান। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, তার দেশ যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছে তাদের নেই। আব্বাস আরাগচি আরও বলেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য যে কোনো শান্তি চুক্তি বা সমঝোতা সত্ত্বেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লাতে প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বারিধারা সোসাইটির আয়োজনে বারিধারা পার্কে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন আয়োজকেরা। বারিধারা সোসাইটি পার্কের সভাপতি সাফিফ আরিফ তাবানি, সাধারণ সম্পাদক এটিএম মদিন, চ্যানেল আয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন সহ বারিধারা সোসাইটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নিটল টাটা কৃষি সংবাদ। বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কা কাটছে না কুমিল্লার আলু চাষিদের। মৌসুমের শুরুতেই বাজার দর নিম্নমুখী হওয়ায় হতাশ কৃষক। সংরক্ষণ ও বিপণনে কার্যকর সরকারি উদ্যোগের অভাবে প্রত্যাশার চেয়ে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। চাষিদের দাবি, ন্যায্য মূল্যে সরকারি সংগ্রহ ও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা হোক। কুমিল্লা থেকে আবুল কাশিম হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছে জহির মুন্না। চলতি মৌসুমে কুমিল্লা জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯,৫০০ হেক্টর জমিতে, তবে চাষ হয়েছে ৮,৩১০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদে ফলন হয়েছে বাম্পার, কিন্তু বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। ৬০০ টাকা বেচা যায়, এখন যদি ৮০০ ১,০০০ টাকা বেচা যেত তাহলে আমরা দাম কিছু আমরা খুশি হইতো চাষিদের। এখন সরকারের দাম বাড়ায় না, এখন এই জন্য আমরা সার মশলার দাম বেশি, আমরা খুশি হয় না। কৃষকের লাভ হয় না, বরঞ্চ কৃষক লস, ব্যবসা করে কি বেয়ারি। ধান যেরকম কিনা মজুদ রাখে, এইভাবে আলুও কিনে মজুদ রাখতে পারত, কিন্তু সরকার তো তা মজুদ করে না, তাই কৃষকে অনেক ক্ষতিকর। সংরক্ষণ সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলছে কৃষি বিভাগ। আমাদের আপাতত 3টা উপজেলায় মিনি কোল্ড স্টোরেজ হচ্ছে, দেবিদ্বার, চান্দিনা আর হলো আদর্শ সদর দক্ষিণ, এই 3টা হচ্ছে। এরপরে আস্তে আস্তে করে এগুলো বাড়বে, আমাদের জায়গা দেখা হচ্ছে, এটা বিভিন্ন প্রকল্পের আওতায়। এদিকে সরকারি উদ্যোগে আলু সংগ্রহের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সংরক্ষণের জন্য যদি আমরা একটা হিমাগার বা এই টাইপের কোনো কিছু করতে পারি, তাহলে কৃষকের অবশ্যই লাভবান হবে। যদি কোনো জায়গায় পলিসি মেকিং এরকম সুযোগ থাকে যে আমাকে বলার, তাহলে আমি অবশ্যই এটা প্রস্তাব দিব। এটা হলে অবশ্যই ভালো হবে। কৃষকের দাবি, যে কোনো মূল্যে উৎপাদিত আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। জহির মুন্না, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা চর নিঝুম দ্বীপ। সমুদ্র বেষ্টিত এই দ্বীপের বিশাল বনাঞ্চল নিয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। তবে প্রতিনিয়ত বেপরোয়া বৃক্ষ নিধন ও পাচারের মতো পরিবেশ সন্ত্রাসে বিপন্ন উদ্যানটি। কর্তৃপক্ষের উদাসীনতায় উপকূলীয় এই জনপদ এখন দুর্যোগের মুখে অনেকটাই অরক্ষিত। এমন বাস্তবতায় দ্বীপের সবুজ বেষ্টনী পুনরুদ্ধার ও সংরক্ষণের তাগিদ স্থানীয়দের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট।
নোয়াখালীর হাতিয়া উপজেলার 4টি প্রধান চরের সমন্বয়ে গঠিত জনপদ নিঝুম দ্বীপ। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ অভয়ারণ্য নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। 163.5 বর্গ কিলোমিটারের এই উদ্যানে অনিন্দ সুন্দর অজস্র চিত্রাহরিণ, হাজারো পরিযায়ী সহ 161 প্রজাতির পাখির বিচরণ। তবে নির্বিচার গাছ কাটা ও পাচারে শত শত একর সংরক্ষিত বন যেমন উজাড় হচ্ছে, তেমনি বিপন্ন পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র ও বন বিভাগের যোগসাজশে চলছে পরিবেশ সন্ত্রাস। এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের বন্দোবস্তের জেরে বসতি স্থাপনের নামেও উজাড় হচ্ছে সবুজ বেষ্টন। ভবিষ্যৎ নিশ্চিতে পরিবেশবান্ধব উপায়ে বনাঞ্চল পুনরুদ্ধার ও সংরক্ষণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। অহিংস বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের অঙ্গীকার, ইতিহাস বিকৃতি রোধে ঐক্যবদ্ধ থাকতে সর্বস্তরের মানুষের আহ্বান। 1.5 যুগ পর স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির সালাম গ্রহণ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের 26 যাত্রীর মরদেহ উদ্ধার, নিখোঁজদের জন্য স্বজনদের অপেক্ষা। ডিজিএফআই সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক, বুধবার রাতে মিরপুরে বাসা থেকে ডিবি কার্যালয়ে। এবং ইসরায়েলের সেনা সদরে হিজবুল্লাহ হামলা, হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজে হামলা না করতে আবারও ইরানের ঘোষণা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।